দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। গত কদিন ধরেই হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস ঘিরে বেশ কিছু আলোচনা চলছে। সেখান থেকে আলোচনা শুরু করতে চাই আমরা। এর পাশাপাশি সংবিধান সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক হচ্ছে, সে নিয়েও খানিকটা কথা বলার আছে। এছাড়া আরসার প্রধানকে গ্রেফতারের পরে যেসব ঘটনা ঘটছে সে নিয়েও খানিকটা কথা বলতে চাই আমরা। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব হাসনাত কায়ুম, তিনি অ্যাডভোকেট এবং প্রধান সমন্বয়কারী রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, তিনি নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই এনসিপিতে হাসনাত আবদুল্লাহর মন্তব্য ঘিরে এক ধরনের বিরোধিতা বা মতপার্থক্য চলছে, সে নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসবো। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সাথে সাথে আড়ালে চলে গেছে দেশে আওয়ামী লীগের প্রকাশ্য রাজনীতি। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই বর্তমান সরকারের। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান উপদেষ্টার এমন বক্তব্য আসার পর ওই দিন ভোর রাতে এ নিয়ে বিস্ফোরক পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ, যেখানে তিনি অভিযোগ করেন রিফাইন্ড আওয়ামী লীগের নামে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে। হাসনাতের এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটি বক্তব্য। প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। নতুন উত্তেজনা ছড়ায় রাজনীতির মাঠে। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে এনসিপির অবস্থান স্পষ্ট করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। পরদিনই হাসনাতের পোস্টকে শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রথমত হাসনাত আবদুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন, তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে। এ বিষয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন এনসিপির অন্য নেতারাও। সার্জিস আলম পোস্ট দিয়ে দ্বিমত প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহর, বলেন যেভাবে এই কথাগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি। দাবি করেন 11 মার্চ তাদেরকে ডাকা হয়নি সেনানিবাসে। সার্জিসের পোস্টের কমেন্টে দলের আরেক নেতা হান্নান মাসুদ বলেন, হয় হাসনাত না হয় সার্জিস, যে কোনো একজন এ বিষয়ে মিথ্যা বলছেন। রোববার এ বিষয়ে সুইডেন ভিত্তিক নেত্র নিউজে সেনা সদরের বরাত দিয়ে বলা হয়, হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। বাংলাদেশের 53 বছর আর এর আগের পাকিস্তান আমলে 60-এর দশক দীর্ঘ এই পথ পরিক্রমায় রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছেন অধ্যাপক মাহবুবুল্লাহ। তার মতে যে কোনো অভ্যুত্থান পরবর্তী এমন ছন্দপতন হতেই পারে। যে এরা ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের নিজ নিজ মঞ্চ থেকে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে কথা বলে, কিন্তু তারা নিজেরা ঐক্যবদ্ধ থাকে না। তাইলে আমাদেরকে ওই আমাদের দেশের যে অতীত ইতিহাস, যে অতীত ঘটনা, সেখান থেকেই কিন্তু বুঝতে হবে যে এই মাটির একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং এইখানে রাজনৈতিক সহিষ্ণুতা এবং একে অপরকে জায়গা করে দেওয়ার এবং একে অপরকে নিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার যে একটা কালচার, সেটা এখানে গড়ে ওঠে নাই। 71-এ মুক্তিযুদ্ধ। তবে যে সুযোগ এসেছে 24-এ তা যেন হাতছাড়া না হয়, সেজন্য ঐক্যের বিকল্প নেই বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। শুরুতেই জনাব হাসনাত কায়ুম, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপের ইতিহাস তো রয়েছেই, 1/11-এর ঘটনাও খুব বেশি পুরনো হয়ে যায়নি, ফলে এক ধরনের আশঙ্কা সবসময় থাকে যে সামরিক হস্তক্ষেপ হতে চলেছে কিনা। এবারের এই ঘটনা, শুরুতে হাসনাত আবদুল্লাহর যে বক্তব্য ফেসবুকে তিনি দিলেন, তারপর আবার সার্জিস ওই ঘটনায় আরেকভাবে উপস্থাপন করছেন যে কিভাবে আসলে কথাগুলো বলা হয়েছে সেটা তিনি বলছেন, এবং বলছেন যে তাদেরকে ডাকা হয়নি, তাদের ইচ্ছাতেই তারা সেখানে গেছেন। এই ধরনের বক্তব্য এখন পর্যন্ত শুনতে পাচ্ছি। আপনার বিশ্লেষণটা কি? এটা কি আসলে এক ধরনের আশঙ্কা তৈরি করার মতন জায়গায় গেছে, নাকি এই ধরনের আলোচনা হয়েই থাকে এবং এটাই স্বাভাবিক? আপনাকে ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকেও। আমার কাছে বিষয়টা এখন পর্যন্ত যেটা হয়েছে, দুইটা দিক থেকে আমি মনে করি জিনিসটা দেখার আছে। একটা হচ্ছে যে ওনাদের বক্তব্য থেকে পরস্পর বিরোধী দুইটা অভিযোগ আছে। একটা হচ্ছে যে
সেনাবাহিনী তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে আসলে একভাবে একটা পরিকল্পনার কথা উত্থাপন করেছে এবং সেটা তাদের মেনে নিতে একভাবে হয়তো বাধ্য করেছে। এটা হচ্ছে আবদুল্লাহর জায়গা থেকে, হাসনাতের আবদুল্লাহর জায়গা থেকে তার স্ট্যাটাস পড়লে এরকম মনে হয়। আবার সার্জিস যেটা বলেছে এবং আইএসপিআর যেটা বলেছে যে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় নাই, তারা নিজেদের আগ্রহে আসলে সেনাবাহিনীর সাথে কথা বলতে চেয়েছে। আইএসপিআর তো সরাসরি কোনো বক্তব্য দেয়নি, আইএসপিআর এর একটা বক্তব্য মাধ্যমে। নেত্র নিউজ থেকে আমরা যেটা দেখেছি। তো এই জায়গাগুলি যদি ধরে আমরা চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় যে এই বিষয়টাকে যদি ধরেন এর আগে সেনাবাহিনীর সাথে কথা বলার জায়গাটা যদি এরকম থাকে যে তারা আগ্রহ করে কথা বলেছে আর এটা কোনো একটা আনুষ্ঠানিকতা ছিল না, তাহলে এটাকে আসলে লিক করাটা, ওইভাবে পাবলিক করাটার আসলে কোনো কারণ ছিল না। বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন মানুষের যোগাযোগ থাকতে পারে, রাজনীতিবিদদের বিভিন্ন জায়গায় যোগাযোগ থাকে, রাজনীতিবিদদের সাথে সমাজের বিভিন্ন অংশের যোগাযোগ থাকে, তার সব কিছুই পাবলিকের কাছে আসলে রাজনীতিবিদরা নিয়ে আসেন না। আমার কাছে যেটা মনে হয় যে এটা নিতান্তই অল্প বয়স, অধিক উত্তেজনা, পরিস্থিতির মধ্যে এক ধরনের অভিজ্ঞতার অভাব এবং দূরদর্শিতার ঘাটতি, এইসব জিনিস মিলে আসলে যতটা একে বড় করা হয়েছে, এ বিষয়টা তত অস্বাভাবিক এবং বড় বিষয় না। মানে রাজনীতিতে এই ধরনের ঘটনা অন্যান্য রাজনৈতিক দলও আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে এগুলির ভেতর দিয়ে যায়, কিন্তু যখন এইরকম আপনি যেটা বলছিলেন যে ব্যাকগ্রাউন্ডটা যেরকম, যখন এরকম, যখন আসলে একটা অস্থিরতা আছে সমাজে, সেনাবাহিনী নিয়ে যখন একটা এক ধরনের আশঙ্কা কিংবা অবিশ্বাস আছে এবং এখনো পর্যন্ত আন্দোলনের মধ্যে আরেকটা জিনিস যেটা আমি বলবো যে আসলে আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন এখন তাদের দিক থেকে রাষ্ট্রকে, সমাজকে স্টেবল করার জন্য যতটা উদ্যোগ থাকা দরকার ছিল, সেই জায়গায় যেহেতু ঘাটতি আছে, সব মিলে পরিস্থিতিটার মধ্যে একটা বাড়তি উত্তেজনার মাত্রা যুক্ত হয়েছে এবং সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা যতটা না আসলে সিরিয়াস, তার চেয়ে অনেক বেশি সিরিয়াসভাবে উত্থাপিত হয়েছে। যে প্রশ্নকে ঘিরে এই আলোচনা সেটা হচ্ছে আওয়ামী লীগ আসলে কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সেখানে যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না এমন দু একজনের নাম সামনে এনে এদেরকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের যে আলাপটা হাসনাত আবদুল্লাহ তুলেছেন বা তিনি যেটা বলছেন যে সেনাবাহিনীর তরফ থেকে তোলা হয়েছে, সেটার আসলে যৌক্তিকতা বা প্রাসঙ্গিকতা কতটুকু এই মুহূর্তে? এইটা আসলে ওই যে আমি যদি বিয়ের জায়গা থেকে ধরি, সার্জিস যেভাবে বলছে যে এটা হচ্ছে তার এক ধরনের ব্যক্তিগত অভিমতের মতো, আনুষ্ঠানিক কোনো উদ্যোগ না কিংবা তারা এটাকে আসলে চাইছে এরকম না, কিন্তু অভিমতের ধরেন আপনার একটা দীর্ঘ ভবিষ্যৎ কি হইতে পারে রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে যদি কেউ বলে তাইলে এটার ফলাফল একরকম, কিন্তু তারপরেও আমি মনে করি যে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে এটা গুরুত্বপূর্ণ। আমার ভেতরে আমি যদি একটা ওইরকম পদবিতে থাকি এবং আমি যদি এইভাবে চিন্তা করি, এইটারও এক ধরনের একটা মানে এক রকমের বাস্তব একটা চাপ তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে আমি যেটা প্রথমে বলছিলাম যে আসলে যাদের নেতৃত্বে আমরা এই অভ্যুত্থান করলাম, ছাত্রদেরকে সামনে রেখে তো করলাম, তো ছাত্রদের কতগুলো দায়িত্ব ছিল। ছাত্রদের দায়িত্ব মানে আমরা অনেক সময় বলি যে তারা তরুণ বয়সে অনভিজ্ঞ, কিন্তু তাদের কাছে তো আসলে জাতির প্রত্যাশা তো অনেক বেশি, তাদের তুলনায়ও অনেক বেশি। সেই জায়গা যদি আসলে তাদের পূরণ করতে হতো তাহলে এখন জাতীয় দায়িত্ব যেগুলি, সে জাতীয় দায়িত্ব পালন করার জন্য তাদের যে ভূমিকা নিতে হতো তার তুলনায় তারা দলীয় দায়িত্ব পালন করা, দলীয় আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, এই ভূমিকায় আসার কারণে সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, আন্দোলনকারীদের ভেতরে এক ধরনের বিভাজনের সৃষ্টি হয়েছে। এবং এই সমস্ত বিভাজন আমরা যেটা জানি যে এর আগের যে ইতিহাস, বিভাজনের হাত ধরে আমাদের অনেক বিজয় ব্যাহত হয়েছে, বহু বিজয় ব্যাহত হয়েছে আমাদের কেবলমাত্র বিভাজনের হাত ধরে। সেই জায়গা থেকে যেটা হয়েছে যে আশঙ্কাটা আসলে তৈরি হয়েছে যে ছাত্ররা তাদের বা এই আন্দোলনের নেতৃত্ব দানকারী ভূমিকা যতটা সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য যে ধরনের ভূমিকা পালন করা ছিল সেটা করছে না। অন্যরা এখানে যাদের আসলে বিভিন্ন রকমের রাজনৈতিক অভিপ্রায় কিংবা আসলে চিন্তা আছে সেগুলি তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে যাচ্ছে এবং এগুলি মিলে পরিস্থিতিটা এরকম একটা জায়গায় যাচ্ছে যে আন্দোলনের যে প্রধান লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা আড়ালে চলে যাচ্ছে এবং
কার্যত বিজয় ব্যাহত হওয়ার মতোই মানে একটা অবস্থা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকের আসলে আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি কিংবা যারা দায়িত্বে আছে তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলে আমি মনে করি। অন্যথায় এত যে রক্তপাত, এত মানুষের যে জীবনদান, এইটা যদি এইবারও আসলে ব্যাহত হয়, এটা ৭১-এর মানে পরে সবচেয়ে বড় সম্ভাবনাময় জায়গা। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা নির্বাচনে এইটা আমি আসতে বলতে দেয়া না চাইছিলাম। দেয়া সেটা আমি এটা বলতেছিলাম যে আমরা প্রথম থেকে এটা বলছিলাম যে এই বিচারটা যেহেতু জাতিসংঘ নিজে আসলে এটা তদন্তের মধ্যে নিজেদের আগ্রহে আসলে শরিক হয়েছে, আমাদের কাছে এটা মনে হয়েছিল, আমাদের দলীয় জায়গা থেকে আমরা বারবার বলছি এটাকে আন্তর্জাতিক আদালতে আসলে এটা ট্রান্সফার করা দরকার, এবং আন্তর্জাতিক আদালতের মধ্যে দিয়ে তাদের যদি আসলে দায় দায়িত্ব নির্ধারিত হতো তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা অনেক সহজ হইতো। কিন্তু সেটা না করে যখন আসলে মনে হয় যে রাজনৈতিক প্রতিপক্ষ বিচার করছে, তখন আসলে বিচারের যে গ্রহণযোগ্যতা সেটা কমে, এবং তখন রাজনীতি আবার ফেরত আসে। এবং বিচার এবং রাজনীতিকে অনেক সময় এক আবার আলাদা করার যে জায়গাটা লাগে, জাতীয় ঐক্য যদি আমরা তৈরি করতে চাই, তাহলে বিচারকে যতটা আসলে প্রশ্নের বাইরে রাখা দরকার, সেই জায়গাগুলিতে আমাদের স্কোপ ছিল, আসলে এখনও আছে আমি মনে করি, যে আমাদের এই বিচারগুলি আন্তর্জাতিক আদালতে ঠেলে দেওয়া। জি, ধন্যবাদ। জেনারেল আখন্দ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই ধরনের বিতর্কিত বিষয় বা কোনো অভিযোগ যখন আসে তখন সচরাচর আইএসপিআর এর একটা বক্তব্য দেখা যায়। এই ক্ষেত্রে আইএসপিআর সরাসরি কোনো বক্তব্য দেয়নি, একটা বক্তব্য পরোক্ষভাবে আমরা পাচ্ছি নেত্র নিউজের মাধ্যমে। আইএসপিআর এর চুপ থাকার কারণটা কি বোধগম্য হচ্ছে আপনার কাছে? অনেক ধন্যবাদ। চ্যানেল 24 এর দর্শকদের আমার শুভেচ্ছা। এই প্রথম চ্যানেল 24 এ আসলাম টক শো করার জন্য। আই এম রিয়েলি অনার্ড। আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমি একটু আগের প্রশ্ন নিয়ে দুই একটা কথা বলতে চাই। সেনাপ্রধান এর সাথে হাসনাত আবদুল্লাহর কি আলোচনা হয়েছে, উনি কি বলেছেন, আমি আই উইল নট গো ইনটু দ্যাট ডিটেল। বাট আমাদের দেশবাসীকে মনে রাখতে হবে যে এবার এই আন্দোলনের সফলতার পিছনে জেনারেল ওয়াকারুজ্জামানের যে সিদ্ধান্ত যে জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়াবে না, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং আমরা সবাই এটা নিশ্চিতভাবে আমরা অ্যাকসেপ্ট করি যে এই সিদ্ধান্ত না আসলে আমাদের আরও ক্ষয় হতো, আমাদের সন্তানরা আরও নিহত হতো, আহত হতো, এবং এটা আরও হয়তো বিলম্বিত হতে পারত। এবং তখন কিন্তু ছাত্ররাই বলছিল যে আমাদের দরকার সেনাবাহিনী সরকার। জেনারেল ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা নেওয়ার ইচ্ছা থাকতো, এবং আমাদের বিদায়ী সরকারও কিন্তু চাচ্ছিল মার্শাল ল আসুক, সেনাপ্রধানের কাছে দায়িত্ব দেয়, এবং সেটাও উনি পারতেন। আমাদের এক্স প্রধানমন্ত্রী উনি চলে যাওয়ার পরেও কিন্তু ক্ষমতা নিতে পারতেন, এবং আমার মনে হয় না জনগণ অখুশি হতো, তারা বরং খুশি হতো। এবং সেনাবাহিনীর সাথে অন্যান্য প্রতিষ্ঠানের যে পার্থক্যটা আমার মতে, আপনি আমলা বলেন, পুলিশ বলেন, অন্য জায়গায় বলেন, যেটা একদম টপ টু বটম নষ্ট হয়ে গেছিল। বাট সেনাবাহিনী, উই আর ব্লেসড দের আমাদের যে জুনিয়র এবং মিড লেভেল যে অফিসাররা অত্যন্ত দেশপ্রেমিক, অত্যন্ত সৎ, দেশকে ভালোবাসায় নিষ্ঠাবান। উপরের লেভেলে হাতে গোনা কিছু জেনারেল বিগত সরকারের সাথে সম্পৃক্তি ছিল, অন্যায় অংশগ্রহণ করেছে, এবং এদের মধ্যে একটা বড় অংশ অলরেডি চাকরিচ্যুত হয়েছে, কেউ কেউ জেলে আছে, আর বাকিদের বিচার হচ্ছে। সো সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসাবে ইট ইজ দি সেভার অফ দিস নেশন। এবং সেনাপ্রধানের এখন আগে নর্মাল সিচুয়েশন একটা সেনাপ্রধানের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আপনারা নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবেন যে এখন দায়িত্বটা একটু বেশি। এই পরিবর্তনের পিছনে ওনার যেহেতু একটা অবদান ছিল সিদ্ধান্ত, এবং উনি বিগত সরকারের এই পরিবারের একজন নিকটাত্মীয় ছিলেন, এবং তার কাছ থেকে এরকম একটা সিদ্ধান্ত দেশের জন্য আই থিঙ্ক ইট ওয়াজ এ ব্লেসিং। জীবনের ঝুঁকি নিয়ে এই সিদ্ধান্তটা উনি নিয়েছিলেন, এবং আমি মনে করি যে যেহেতু এখন হি হ্যাজ এডিশনাল রেসপন্সিবিলিটি, এবং আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে একদম ছোটোবেলা থেকে আমি জানি, অত্যন্ত একজন সৎ, একজন দেশপ্রেমিক, খুবই ধার্মিক, স্বল্পভাষী একজন জেনারেল। আই রিয়েলি ফিল প্রাউড টু হ্যাভ এ জেনারেল, এ চিফ লাইক হিম, particularly in a crisis situation after August. So এখানে যেহেতু এবং আমি ছাত্রদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি, এবং তারা যে আন্দোলনটা করেছে, যে সাহস দেখিয়েছে, মাই হ্যাটস অফ, এবং আই ওয়াজ ভেরি ইমপ্রেসড টু সি দেয়ার ম্যাচুরিটি। এবং ইন্টারিম গভর্নমেন্ট সম্পর্কে অনেকেই অনেক কথা বলে, বাট স্টিল সবাই কথা বলার সুযোগ পাচ্ছে। দ্যাট ইজ এ ভেরি পজিটিভ সাইড অফ দি পজিটিভ চেঞ্জেস দ্যাট উই হ্যাভ সিন। আমি ইন্টারিম গভর্নমেন্টের অনেক সফলতার কথা বলতে পারি। আমাদের ইন্টারন্যাশনাল ডেট কমেছে প্রায় ৬২,০০০ কোটি টাকা। এইবার রোজার সময় আমার মনে হয় আমাদের ইতিহাসে সবচেয়ে স্বল্প মূল্যে মানুষ কেনাকাটা
খেয়ে বেঁচে থাকতে পেরেছে। সেক্রেটারি জেনারেল বাংলাদেশে আসছে, ওনার যে গ্রহণযোগ্যতা ব্লা ব্লা অনেক কিছুই বলার কোনো শেষ নেই। সো আমরা উই আর ভেরি ইমপেশেন্ট ইন নেচার। আমরা ভালো দিকগুলোকে না দেখে দুই একটা খারাপ দিক আমরা এত, এবং মিডিয়াও এটার পিছনে এমনভাবে লেগে যায়। একটা স্টেটমেন্ট দিয়েছে, এটা সত্য কি সত্য না, এখন দ্যাট ইজ দি অনলি টক অফ দি টাউন। আমরা ভালো, সো আই এম এ ভেরি অপটিমিস্টিক পারসন। এবং আমি এখন আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসবে কিনা, কি ফর্মে আসবে, আমরা যদি ইতিহাস দেখি, হিটলারের নাজি পার্টি কিন্তু পরবর্তীতে কোনো ইলেকশনের কোনো অস্তিত্ব ছিল না, পিনাশের ফ্যাসিস্ট গভর্নমেন্টের ছিল না, সাদ্দাম হোসেনের বাথ পার্টির ছিল না, মুসোলিনির ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল না। সো উই ক্যান লার্ন ফ্রম দি হিস্ট্রি। এবং একটা রাজনৈতিক দল থাকবে কি থাকবে না এটা আমি আপনি কায়ুম ভাই সিদ্ধান্ত নিতে পারবো না। লেট দি পিপল অফ দিস নেশন ডিসাইড। সকল রাজনৈতিক দল এটা সিদ্ধান্ত করুন। রেফারেন্ডাম হতে পারে, আমি জানি না এটা কতটুকু গ্রহণযোগ্য হবে, বাট আমি মনে করি যে ঐক্যতা দরকার। এবং আপনারা নিশ্চিত জানেন যে পতিত সরকার থেকে শুরু করে আমাদের প্রতিবেশীরা সবাই কিন্তু আমাদের মধ্যে একটা ডিভিশন সৃষ্টি করতে যাচ্ছে, সেনাবাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করতে যাচ্ছে। They will utilize any opportunity to create division within the political parties, between the people and the political parties, regarding the armed forces, etc. etc. এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোনো একটা বিষয় আমাদেরকে আউট অফ প্রপোর্শন আমাদেরকে বড় করে দেখার কোনো কাজ নাই। আই এম ভেরি অপটিমিস্টিক। আই থিঙ্ক দি কান্ট্রি ইজ রানিং কোয়াইট ওয়েল। এখন একটা পার্টি ইলেকশন আগে যাবে, আর একটা পার্টি পরে যাবে, এটাই তো ডেমোক্রেসি। দিস ইজ হোয়াট ইজ ডেমোক্রেসি, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দিস ইজ দি চেঞ্জ দ্যাট হ্যাজ কাম। সবাই সবার মতামত ব্যক্ত করার চেষ্টা করবে, এবং ইন্টারিম গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেবে 100% ক্যানট বি হ্যাপি উইথ দ্যাট ডিসিশন। এখানে কেউ একটু ক্ষুণ্ণ হবে, কেউ খুশি হবে, বাট দেশের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তটাই ইন্টারিম গভর্নমেন্টের নেওয়া দরকার। এবং এরা তো ক্ষমতা লোভী না, তারা তো আসছে দেশটাকে একটা সুন্দর একটা, আমি 71-এর যুদ্ধের সময় অনেক ছোট ছিলাম, এই স্বাধীনতার আনন্দ আমি পাই নাই, আমি এই অগাস্টের স্বাধীনতার আনন্দটা আমি পেয়েছি। এবং এটা সবাই যে যাই বলুক না কেন, সবাই এটা অ্যাকসেপ্ট করবে যে ইফ উই ফেল টু মেক এ ডিফারেন্স, তাহলে এই দেশ আর মাথা ঘুরে উঠাতে পারবে না। আইসপিআর প্রসঙ্গে কি আসবেন? আইসপিআর আমি যেটা যতটুকু আসছে, আমি মনে করি যে এটা এমন একটা, সেনাবাহিনী হয়তো মনে করছে ইট ইজ সাচ এ সিলি ম্যাটার, এটা নিয়ে একটা বক্তব্য রাখার মতন হয়তো পরিস্থিতি না। হয়তো এটা একটা, দুই পক্ষের তো দুই কথা বলেছে, আমি ওখানে ছিলাম না, আমি আসলে সত্য কথা কোনটা সত্য কোনটা মিথ্যা আমি বলতে পারবো না। তো সকল বিষয়ে জবাব দেওয়ার কোনো কারণ নেই। আমার সম্পর্কে যদি একটা বিশাল মিথ্যাচার চলে, টাইমস আই উইল ডিসাইড টু রিমেইন সাইলেন্ট রাদার দেন প্রোটেস্ট। এটা আমি মনে করি যে এটা উত্তর দেওয়ার মতন এটা যোগ্যতা এই প্রশ্নের নাই। এটা হতে পারে কি কারণে দিচ্ছে না, হয়তো ভবিষ্যতে দিবে। বাট আমার মূল বক্তব্য হচ্ছে আইএসপিআর বক্তব্য দেখ আর না দেখ, এই সেনাবাহিনী এই দেশের জন্য আছে, দেশপ্রেমিক সেনা সদস্যদের নিয়ে আমাদের সশস্ত্র বাহিনী গঠিত। উই ওয়ান দি বেটারমেন্ট অফ দিস নেশন, এবং এই দেশের জন্য যেটা ভালো সেটার পক্ষেই সেনাবাহিনী থাকবে। এবং আমি যেটা বললাম যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের মতো পার্থক্য থাকতেই পারে, এই মতো বিতর্ক করতে করতেই উইল কাম টু এ বেটার ডিসিশন ফর দিস নেশন, যেখানে সবাই অংশগ্রহণ করবে এবং সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে। আমরা সকলেই বিশ্বাস করি আমাদের আগামী নির্বাচন হবে আমাদের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন। 2025-26 উইল বি এ হিস্টোরিক্যাল ইয়ার ফর বাংলাদেশ। এবং আমি মনে করি যে এটা ডিসেম্বরেই হতে হবে এমন কোনো কথা নাই, এটা 2-4 মাস 5-6 মাস বিলম্বিত হতে পারে। আমাদের নির্বাচন করার জন্য সেই পরিবেশ সম্পূর্ণভাবে তৈরি না হওয়া পর্যন্ত আমাদের নির্বাচনে যাওয়া ঠিক না, এবং এটা অনন্তকাল না। আই সেড মেবি এ কাপল অফ মান্থস, ফিউ মান্থস, হাফ এন ইয়ার। আমাদের যখন সেই পরিস্থিতিটা হবে তখনই আমাদের নির্বাচনে যাওয়া উচিত। এবং আগামী নির্বাচনে মানুষ, আমি মনে করি যে মার্কা থেকে বেশি গুরুত্ব দিবে ব্যক্তিকে। আমি গ্রামে ঘোরাফেরা করি, আমার বাড়িতে যাই, বিভিন্ন চা স্টলে বসি, এবং আলোচনা হচ্ছে আমরা ভালো মানুষকে ভোট দিব। সো আমি মনে করি রাজনৈতিক দলগুলো এমনভাবে নমিনেশন দেওয়া উচিত, এবারও যদি নমিনেশন বাণিজ্য হয় তাহলে এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। সো দে শুড বি ভেরি কেয়ারফুল ইন নমিনেটিং। আমি 5টা গুণের কথা সবসময় বলি ভাই, আপনাকে এটা আবার বলি। আমি মনে করি একটা ক্যান্ডিডেটের অথবা আমাদের জনগণ হিসাবে আমাদের 5টা গুণ থাকা দরকার। সততা নাম্বার 1, দেশপ্রেমিক, যোগ্য থাকতে হবে, এবং সেলফলেস হতে হবে। নিজের থেকে সমাজের মানুষের প্রতি আমাদের মায়া থাকতে হবে, এবং এনভায়রনমেন্টের প্রতি আমাদের উই হ্যাভ টু বি কেয়ারফুল। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। ফিরে আসবো জনাব হাসনাত কাইয়ুম আপনার কাছে।
সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কারের বিষয়ে আপনারা আজকে আলোচনায় গিয়েছিলেন ঐকমত্য কমিশনের সাথে। সেখানে অনেকগুলো বিষয় নিশ্চয়ই এসেছে। একটা বিষয় নিয়ে জানতে চাই, যেটা নিয়ে আসলে গত 15 বছরের বিতর্ক, যে মধ্যবর্তী সময় আসলে কারা সরকারটা চালাবেন, যাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলে এসেছি এতদিন। নতুন কিছু ধারণা এখানে আনা হয়েছে। জাতীয় সংবিধান কাউন্সিলের কথা বলা হচ্ছে, যেখানে সরকারি দল বিরোধী দল বাদ দিয়েও অন্যান্য দলগুলোর একটা গুরুত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এতে কি আসলে এই পুরনো সমস্যার সমাধান হবে? দেখুন, এইটা হচ্ছে আমাদের এখানে একটা মানে এমনিতে মনে হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে নতুন, কিন্তু কনসেপ্ট যদি ধরেন, কনসেপচুয়ালি কিন্তু এটা খুব নতুন না। মানে আমাদের এখানকার মানুষ নির্বাচনের সময়ের জন্য একটা কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছে, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের আইডিয়াটা কিন্তু সমস্ত রাজনৈতিক দল দ্বারা এন্ডোর্স ছিল। তাদের ক্যারেক্টার ছিল যে তারা আসলে দলীয় হবে না, এবং তারা পরবর্তীতে আসলে দলের হয়ে ক্ষমতায় থাকবে না। একটা নিশ্চয়তা মানুষ চেয়েছিল, এবং এইটা আমাদের এখানে আমাদের নির্বাচনের ইতিহাসে কেয়ারটেকার গভর্নমেন্টেরও আসলে বিভিন্ন রকমের ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা হয়েছে, কিন্তু আমাদের যে নির্বাচনী গণতন্ত্র যদি আমরা বলি, কিছুটা সময় যদি আসলে এই দেশের জনগণ ভোগ করে থাকে, তাহলে সেটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের পিরিয়ডে। মানে যখন যখন কেয়ারটেকারের আন্ডারে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনটা তারা কম্পারেটিভলি বেটার ইলেকশন মনে করছে। এখন এইটা নিয়ে কথা ছিল যে আসলে যে বিতর্কটা আমরা আদালতে দেখলাম, যে আসলে তারা ইলেক্টেড না, ইলেক্টেড যদি না হয় তাহলে আসলে এটা নিয়ে ইলেক্টেড কি ইলেক্টেড না, এটা একটা বিতর্ক ছিল। আরেকটা হচ্ছে যে এটা আসলে কনস্টিটিউশন স্পিরিটের সাথে যায় কিনা। তাইলে প্রবলেম ছিল দুইটা। একটা হচ্ছে যে আসলে স্পিরিটের সাথে এটাকে সঙ্গতিপূর্ণ করা, তার মানে আপনার স্পিরিটের মধ্যে স্পিরিটটাকে আসলে আপনি অদ্দূর পর্যন্ত এক্সটেন্ড করা। পিপলের যেটা চাওয়া ছিল, এটাকে আসলে বুকিশ স্পিরিটের বাইরে পিপলের আকাঙ্ক্ষাটাকে স্পিরিটের মধ্যে স্থাপন করা। আরেকটা জিনিস ছিল যে আসলে এই যে যারা আসলে এই পারফরমেন্সটা করবে তাদের উপরে আস্থার জায়গাটা একটা থাকা। বিচার বিভাগ নিয়ে যেটা পরবর্তীতে আর একটা কথা ছিল, বিচার বিভাগকে যেন এর মধ্যে ইনভলভ না করা হয়, বিচার বিভাগটা যেন অন্তত তার বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ রেখে চলতে পারে। এইবারের যে ফর্মুলাটা দেওয়া হয়েছে, সেইটা আমার কাছে মনে হয় যে এইরকম দুইটা প্রবলেম কি আসলে সলভ করতে পারে। এমনিতে তো দুইটা সময়ের জন্য এসএসসির কথা বলা হয়েছে, তো যখন আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তখন তো পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরাই থাকতেছে, মেইনলি পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা থাকতেছে। যখন আসলে পলিটিক্যাল মানে গভর্নমেন্ট থাকতেছে না, তখন আসলে কেয়ারটেকারের কাছে যেটা প্রত্যাশা, এটাকে অনেক বেশি ক্যালকুলেটেড করা হয়েছে, এবং সেটাও ধরেন অনেকাংশে নিউট্রাল ক্যারেক্টার রাখার মতো করে করা হয়েছে। সো আমার এটার মধ্যে খুব আপত্তি করার আমি খুব বেশি জায়গা আমার এমনিতে আমার নিজের জায়গা থেকে কিংবা আমাদের সংগঠনের জায়গা থেকে আমরা কিন্তু আপত্তি করি না। আমরা এটাকে এন্ডোর্স করেছি, এই প্রস্তাবটাকে আমরা এন্ডোর্স করেছি, এবং আমরা মনে করেছি যে সংবিধান সংস্কার কমিশন এখানে অনেক দূর পর্যন্ত তারা আসলে কাজ করেছে। তাদেরকে আমরা ধন্যবাদ বলেছি এটার জন্য, যে আমরা যে সংবিধান সংস্কার নিয়ে এতদিন ধরে কাজ করতেছিলাম, আমরা নিজেরা কিন্তু এগুলি ডিটেল আউট করি নাই। আমরা সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাইছি। অর্থাৎ আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে এটা ঠিক আছে। কারো কারো এটা মনে হয়েছে যে আসলে এখানে নির্বাচিত প্রতিনিধিদের জায়গাটা অন্যরা নিচ্ছে, কিন্তু এইটা আমার কাছে মনে হচ্ছে যে এটা প্রায় একটা স্ববিরোধী মানে অবস্থান তাদের। তারা নিজেরা কিন্তু আসলে নির্বাচনের সময় কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলে, তো কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট এনসিসিতে আসলে যদি ট্রান্সফর্ম করা হয় তাহলে কি সমস্যা, আমি আসলে এটা এখনো বুঝতে পারি নাই। আজকে বিএনপির তরফ থেকে যখন সাংবাদিকদের সাথে কথা বলা হচ্ছিল, তখন তারা প্রস্তাবনা পরিবর্তন কিংবা ৭১-২৪ পাশাপাশি বসিয়ে দেওয়ার এক ধরনের প্রবণতার কথা বলছিলেন এই কমিশনের রিপোর্টে। আপনাদের কি তেমনটা মনে হয়েছে? আমরা তো একটা জায়গাকে আসলে ডিবেটের বাইরে রাখতে চাইছিলাম। আমরা বলছিলাম যে ইডিওলজিক্যাল পার্টটা নিয়ে খুব বেশি আসলে নাড়াচাড়া করার সময় আমাদের নাই, কারণ আমরা খুব অল্প সময়ের আমাদের যেটা হয় ঐক্যের অভিজ্ঞতা হচ্ছে এরকম যে খুব অল্প সময়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। তো আমাদের কাছে মনে হয়েছিল যে টেকনিক্যাল কারণে ফাংশনাল জায়গাটাকে প্রধানত করা, যেগুলি নিয়ে বিতর্ক হইতে পারে, ইডিওলজিক্যাল ডিবেট হইতে পারে, সেই জায়গাগুলিকে অ্যাভয়েড করা। কিন্তু মানে কমিশন যখন আসলে এইসব বিষয়ে তারা হস্তক্ষেপ করেছে, আমরাও এখানে খুব বেশি আসলে আপত্তি করতে যাই নাই। আমরা আপত্তি করতে চেয়েছি খুব কম জায়গায়, এটা হচ্ছে আমাদের অ্যাটিটিউডের জায়গা থেকে। আর আমরা আসলে দাঁড়াইতে চাইছি যে একটা যে কোনোভাবে একটা কমন মিনিমাম ঐক্য কোন জায়গায় হয়। এইটা যদি কেউ বলে যে না মুখবন্ধে হাত দেওয়া যাবে না,
এটা না দেওয়া ভালো, প্রস্তাবনায় হাত না দেওয়া ভালো, ইডিওলজিতে হাত না দেওয়া ভালো, আমরা এটা নিয়ে আসলে ডিবেটও করবো না। আবার যদি সবাই মনে করে যেটা হাত দিলে যেভাবে হাত দেওয়া হয়েছে সেটা নিয়ে আসলে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নাই, আমরা এটাকে খুব গুরুত্ব দেব না। আমরা মনে করি যে পাওয়ার স্ট্রাকচার, রাষ্ট্র যেভাবে আসলে পিপলের এগেনস্টে দাঁড়ায় যায়, পিপলের রাষ্ট্র পিপলের বিরুদ্ধে যেভাবে আসলে দাঁড়ায়, সেটা হচ্ছে পাওয়ার স্ট্রাকচার। তো পাওয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখতে চাই যে কতটা বেশি ঐক্যবদ্ধ আমরা হইতে পারি। আমি এইটা মনে করি যে ধরেন আমরা যেমন একটা কথা বলছি যে আপনার যেমন সেকুলারিজম শব্দটাকে আসলে রিপ্লেস করা হয়েছে, বহুত্ববাদের মধ্যে এটাকে নেওয়া হয়েছে। আমরা মনে করি যে সমাজের যারা আসলে মেজরিটি বিলং করে, যারা মুসলিম, তাদের পক্ষে আসলে সেকুলার একটা কনস্টিটিউশনের ব্যাপারটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু আমরা বলছি যে এই শব্দের একটা রাজনীতি আছে। যারা মাইনরিটি তারা যদি এটার মধ্যে এক ধরনের সিকিউরিটি ফিল করে, তাহলে তাদের কাছে আসলে শোনা দরকার যে তারা এই শব্দটা বদলানোর পক্ষে কি পক্ষে না, বহুত্ববাদ দিয়ে তারা আসলে কনভিন্সড কিনা। এইটা না হইলে যদি একটা বড় অংশের মধ্যে আসলে ভীতি তৈরি হয় কিংবা সে সিকিউর মানে ইনসিকিউর ফিল করে, সেইটা আসলে কনস্টিটিউশনের জন্য কোনো ভালো জিনিস হবে না। আমরা ওইখানে একটা শব্দ রিপ্লেস করেছি কেবলমাত্র। আমরা বলছি যে ঠিক আছে, এইটার ব্যাপারে আপনারা ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, এইটুকু যদি হেডলাইন যদি আপনি সেকুলারিজমটা যদি চেঞ্জ করতেও চান, তাহলে এইটুকুতে রাখে সেকুলারিজমটা রাখেন। এখানে আরেকটা বিতর্ক হয়তো আর অনেকটা 24 আর 71 নিয়ে আমি যেটা বলি যে 24-71কে আসলে প্যারালাল করার কোনো ব্যবস্থা নেই। এটা যদি কেউ চেষ্টাও করে আসলে মানে তেমন কোনো আলামত কি দেখেছেন? আমার নিজের কাছে এটা মনে হয় না। আমার এটা হইতে পারে সীমাবদ্ধতা। আমি 24কে তো ধরেন আমি 24কে অন করি, আমি 71কে অন করি। আমি দুইটা যুদ্ধে মানে দুইটা পরিবর্তনের মধ্যে আমি 71কেই সবচাইতে বড় করে দেখব। আমাদের জেনারেশন কিংবা তার আগের জেনারেশনের কাছে 71 হচ্ছে একটা বিরাট ঘটনা। এটা আসলে 24 ওই ওনাদের কাছে যত আবেগের, আমাদের কাছে এখনও তত আবেগের না। কিন্তু আমরা মনে করি যে 71-এর পরে এটাই হচ্ছে সবচাইতে বড় ঘটনা, এবং এই সময়ের মধ্যে আমরা 24কে সেই জায়গাটা দিতে আমাদের কোনো কার্পণ্য বোধ হয় না। আমার মনে হয় না যে 24কে জায়গা দিলে 71কে আমরা খাটো করি, বরং আমার কাছে মনে হয় যে 71কেই আমি আসলে রিইনফোর্স করি। এখানে আরেকটা বিষয়, এটা পুরনো তাত্ত্বিক বিতর্ক যে আসলে সংবিধান কি জনগণের কাছে বোধগম্য হবে কি হবে না, এবং সেখানে এটা অনেকে হয়তো মজা করেই বলছেন বা হয়তো অনেকে আসলে বুঝতে পারছেন না, ইসলামের একত্ববাদ এবং বহুত্ববাদের সাথে এই বহুত্ববাদকে অনেকে গুলিয়ে ফেলছেন এবং অনেকে এটা নিয়েও হয়তো খানিকটা প্রশ্নের মধ্যে পড়ছেন। এই বিষয়গুলো কি আসলে পরিষ্কার করার প্রয়োজন আছে? না, প্রয়োজন যতটা সম্ভব আসলে শব্দগত, যদি আসলে ধরেন ভাষার তো একটা আছে, ইমপ্রেশন ইটসেলফ এ পাওয়ার। আমি যদিও মনে করি যে আসলে সংবিধানে যে বহুত্ববাদের কথা বলা হয়েছে তার বিপরীতে ওনারা একাত্মবাদ বহুত্ববাদ করে যারা আসলে বলেন, তারা আসলে ভাষার ব্যাপারে যতটা মনোযোগী হওয়া দরকার ততটা মনোযোগ হয়তো দেন না। ওনারা হয়তো এটার মধ্যে একটা বিরোধ আসলে খুঁজে দেখেন। কিন্তু আমি এটাকে ইগনোর করার পক্ষে না। আমি মনে করি যে যদি এইটাকে ধরেন কোনো কারণে শব্দগত পার্থক্য তৈরি করার যদি ওনাদের আগ্রহ থাকে, এসেন্স ঠিক রেখে আমরা আসলে হেডলাইন বদলাতেও পারি। আমি এগুলিকে গুরুত্বপূর্ণ মনে করি না। জি, ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে এই প্রসঙ্গে। তার আগে জেনারেল আখন্দ আপনার কাছে আসতে চাই, এই প্রসঙ্গে যদি যোগ করার কিছু থাকে করতে পারেন। আর মূলত রোহিঙ্গা সমস্যা এবং আরসার প্রধানকে গ্রেফতার করার পরে নানান ধরনের হুমকির কথা শোনা যাচ্ছে, রোহিঙ্গাদের মধ্যে অস্থিরতা তৈরি হওয়া বা মিয়ানমার বাংলাদেশ ঘিরে অস্থিরতা তৈরি হওয়ার কিছু কিছু আশঙ্কার কথা শোনা যাচ্ছে। আসলে এই আশঙ্কাগুলো কতটুকু যৌক্তিক, এবং তাকে গ্রেফতারের পরে আসলে তাকে কিভাবে আমরা রোহিঙ্গার সমস্যার সমাধানে কাজে লাগাতে পারি, আদৌ কাজে লাগাতে পারি কিনা? হ্যাঁ, অনেক ধন্যবাদ। রোহিঙ্গা ইস্যুতে আসলে আমার অনেক কিছুই বলার আছে। আমি অন্যান্য টক শোতে বলেছি, আমি বাংলাদেশের ন্যাশনাল কমিটি ফর রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, এটার আমি অ্যাক্টিভ মেম্বার ছিলাম যখন আমি আর্ম ফোর্সেস ডিভিশনে ডিজি ইন্টেলিজেন্সের দায়িত্ব পালন করি 2017-18 সালে, এবং আমি মায়ানমার কাউন্টার পার্টের সাথে 5টা নেগোসিয়েশনে আমি অংশগ্রহণ করি। এর মধ্যে 3টা ন্যাপিডোতে, 2টা বাংলাদেশে হয়েছিল। এবং এই 5টা নেগোসিয়েশনে অংশগ্রহণ করার পরে আমার যে ব্যক্তিগত মতামত, মায়ানমার উইল নেভার টেক দেম ব্যাক আনলেস দে আর ফোর্সড টু টেক দি রোহিঙ্গাস ব্যাক। তারা প্রশ্ন তুলছে যে রোহিঙ্গারা বাংলাদেশি না মায়ানমার, তারা বলার চেষ্টা করছে তারা বাংলাদেশের নাগরিক। এটা একেবারে একটা ডাহা মিথ্যা কথা। আমি ইতিহাস থেকে খুব সংক্ষেপে বলি, 2015 সাল পর্যন্ত রোহিঙ্গারা ওদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং 17 জন রোহিঙ্গা পার্লামেন্ট মেম্বার ছিল
মায়ানমারের পার্লামেন্টে। এর মধ্যে 2 জন নারী সদস্য ছিল। এম এ রশিদ নামে একজন ব্যক্তি ওদের লেবার মিনিস্টার ছিল, এবং আনসান সুচির বাবা, তার সবচেয়ে ক্লোজেস্ট পলিটিক্যাল অ্যালাই ছিল আব্দুর রাজ্জাক নামে এক লোক। উনি ওনার সাথে হি ওয়াজ অ্যাসাসিনেটেড ইন 1947 উইথ আনসান। এতটুক তারা সম্পৃক্ত ছিল মায়ানমারের রাজনীতির সাথে। এবং ইতিহাস বলে 1807-8ম শতাব্দী থেকে ওই আরবরা বাণিজ্য করতে এসে নৌকা ডুবিয়ে লোকাল মেয়েদের বিয়ে করার কারণে তারা সেটেল করে, ওখান থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর সৃষ্টি। এরপরেও অনেক মুসলিম স্লেভ তাদেরকে বিক্রি করা হয়েছে আরাকান রাজ্যে, যেটা তখন একটা বিত্তবান রাজ্য ছিল। 1430 সালে নারামেগলা নামে একজন রাজা, উনি পরাজিত হয়েছিলেন এবং বাংলার সুলতানের কাছ থেকে 20,000 মুসলমান সৈন্য নিয়ে উনি আবার রাজ্য পুনরুদ্ধার করেন, এবং এই 20,000 সৈন্য 1430 সালে ওরা রাখাইন স্টেটে রয়ে যায়। দে আর দি রোহিঙ্গাস। এখন দুইটা দেশের মধ্যে সীমানায় মানুষের একই ভাষা থাকতে পারে, বাংলাদেশের সাথে কলকাতা মানুষের একই ভাষা আছে, বাট ডিজ নট মিন দ্যাট তারা বাংলাদেশি। তখন কিন্তু আরাকান রাজ্য ফেনী পর্যন্ত ছিল বর্ডার, এবং এদেরকে কখনো তারা নিবে না, এবং রোহিঙ্গারাও কখনো যেতে রাজি না। আমি শত শত রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, তারা বলেছে দিস ইজ দি 3rd টাইম 4th টাইম আমরা বাংলাদেশে আসলাম, প্রতিবার আমরা ফেরত যাই, আমাদের ফ্যামিলি কিছু সদস্য মারা যায়, আবার আমরা চলে আসি। এবার আর আমরা কোনোদিন, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে নিশ্চিতভাবে আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত না করা হবে, আমরা কখনো যাব না। এবং ওরা চাচ্ছে যে একটা ইউএনের মনিটরে একটা সেফ জোন করা, যেখানে তারা থাকতে পারবে, বিকজ দে আর নট সিটিজেন। তাদেরকে ন্যাশনাল ভেরিফিকেশন একটা কার্ড দেওয়া হয়, এবং 1982 সালে একটা সিটিজেনশিপ অ্যাক্ট মায়ানমার করে, এবং ওখানে দে ডিড নট কিপ এনি প্রভিশন ফর রোহিঙ্গাস টু বিকাম এ সিটিজেন অফ মায়ানমার। কিন্তু এখন গৃহযুদ্ধের যে অবস্থা, রাখাইন তো মোটামুটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে, সেক্ষেত্রে কি পরিস্থিতি খানিকটা পরিবর্তন হচ্ছে, এবং আরসার মাধ্যমে কি কোনো? আরসা ইজ নাথিং। আরসা যে আছে কিনা আমিও জানি না। এই আরসার আতাউল্লাহ যে গ্রেফতার হলো, আমার অনলি কনসার্ন ইজ সে এত কাছে আসলো কিভাবে। আমি যখন ডিজি ইন্টেলিজেন্স ছিলাম, ওই 17 সালে আমি একটা এক্সারসাইজ করেছিলাম, টেকনা থেকে একটা মাইক্রোবাসে একটা রোহিঙ্গা ফ্যামিলি তুলেছিলাম আর একটা সিভিল বাসে। আমি দেখতে যাচ্ছিলাম যে তারা কত দূর যেতে পারে, এবং তখন পুলিশ বলছিল আমাদের চট্টগ্রাম পর্যন্ত 19টা চেক পয়েন্ট আছে, কোনো রোহিঙ্গা বের হতে পারবে না। এবং এই দুইটা দলই অলমোস্ট চিটাং পৌঁছে গিয়েছিল, আমি তো আবার তাকে ফেরত নিয়ে আসলাম। দ্যাট মিনস রোহিঙ্গাস ক্যান ইজিলি, এবং অলরেডি আমার মনে হয় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই বিভিন্ন পাসপোর্টের অসৎ কর্মকর্তাদের মাধ্যমে তারা বাংলাদেশে পাসপোর্ট নিয়েছে, বিদেশে গিয়ে অন্যায় করছে, দোষটা হচ্ছে বাংলাদেশে। সো দিস ইজ এ বিগ কনসার্ন। 1.3 মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশের মতো একটা দেশের অনির্দিষ্টকাল ভরণ পোষণ করা আমাদের পক্ষে সম্ভব না, এবং ইট ইজ এ সিরিয়াস থ্রেট টু দি সিকিউরিটি অফ বাংলাদেশ অ্যান্ড দি রিজন অ্যান্ড দি গ্লোব। এখানে আর্মস ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, এগুলো প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এখন। এবং আইএস পরাজিত হওয়ার পরে তারা কিন্তু এই এলাকায় খুঁজছে কোথায় আমরা নতুন সন্ত্রাসী আমরা রিক্রুট করতে পারবো, এবং রোহিঙ্গা ক্যাম্প ইজ এ। সো আরসা আতাউল্লাহ ইজ নট দি লিডার অফ রোহিঙ্গাস। তার নামে 2টা হত্যা মামলা আছে, তার বিচার করা উচিত, এবং হি ডাজন্ট রিপ্রেজেন্ট দি রোহিঙ্গাস। তার নামে যে ধরনের হুমকি ছড়ানো হচ্ছে, সেগুলো কি গুরুত্বের সাথে নেওয়া প্রয়োজন? আমার তো মনে হয় দিস ইজ নট সিগনিফিকেন্ট। তাকে অ্যারেস্ট করেছে, তার নামে মামলা আছে, তাকে বিচার করা উচিত। আমাদের যেটা করতে হবে, আমাদের এখন অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে আমাদের প্রধান উপদেষ্টা চীনে গিয়ে কি বার্তা নিয়ে আসেন। বিকজ আমার ব্যক্তিগত মতামত, চীন যদি মায়ানমারকে বাধ্য করে, একমাত্র সেই ক্ষেত্রেই তারা রোহিঙ্গাকে ফেরত নেবে। কিন্তু এখনকার অবস্থায় আসলে আরাকান আর্মির উপরে কি চীনের নিয়ন্ত্রণ আছে বলে মনে করেন আপনি? ওয়েল, মায়ানমারে টোটাল 39টা এরকম ফাইটিং গ্রুপ আছে, এর মধ্যে আরাকান আর্মি ইজ ওয়ান, আরসা ইজ ওয়ান, আরএসও ইজ ওয়ান, এবং ওদের মূল ধারা হচ্ছে বামার, যেখানে ওদের সিনিয়র জেনারেল এবং তাদের রাজনীতি, অর্থনীতি, লেজিসলেটিভ অ্যাডমিনিস্ট্রেশন 95% কন্ট্রোল করে বামাররা, 68%। এবং বাকি যে 135টা উপজাতি আছে, এর মধ্যে রোহিঙ্গা ইজ ওয়ান অফ দেম, এবং তাদেরকে কোনোভাবেই তারা সরকারিভাবে তারা গুরুত্ব দেয় না। এবং এই আরসার মতন আরও অনেক ডেডলি রেজিস্ট্যান্স ফোর্স আছে অন্যান্য ইগুলোতে, রাজ্যগুলোতে মায়ানমারের। এবং মায়ানমার কিন্তু শুধু রোহিঙ্গা না, তারা ইন্ডিয়ান এথনিক গ্রুপ বিতাড়িত করেছে 62-64, প্রায় 3 লাখ। চাইনিজ এথনিক গ্রুপ চায়নাতে পাঠিয়ে দিয়েছে 1 লাখ, থাইল্যান্ডে পাঠিয়েছে 128,000। সুতরাং বামাররা অন্য কোনো উপজাতিকে তারা গ্রহণ করতে পারে না, তারা মনে করে এই দেশটা শুধু বামারদের। অথচ ওদের যে প্রথম ডেমোক্রেটিক যে প্রধান ছিল ইউনু, উনি একটা 1954 একটা রেডিও ভাষণ
টেলিভিশনে বলেছিলেন যে রোহিঙ্গারা অন্যান্য উপজাতিদের মতো তারা মায়ানমারের নাগরিক এবং তারা সকল অধিকার তারা পাবে, শুধু স্বীকৃতভাবে। আর রোহিঙ্গারা হচ্ছে মায়ানমারের নাগরিক, বাট এটা এখন বর্তমান সরকার, মায়ানমারের সরকার এটা এখন যদি আলোচনা করতে হয় বাংলাদেশের তরফ থেকে, চীনের তো একটা ভূমিকা থাকবে নিশ্চয়ই, কিন্তু এর বাইরে আরাকান আর্মি বা মূল সামরিক জান্তা যারা রয়েছে, আসলে কাদের সাথে আলোচনা করলে বাংলাদেশের জন্য ব্যাপারটা ফলপ্রসূ হবে? আমাদের রোহিঙ্গারা তো 6 লাখ আসলো হলো আপনার 17-18-এ, এর আগে কিন্তু আরো 5 দফা এসেছিল। 77-78-এ যখন এসেছিল তখন জেনারেল জিয়া এমন স্ট্রংলি স্ট্যান্ড করেছিল, মায়ানমার ওয়াজ ফোর্স টু টেক দেম ব্যাক। তো বিগত সরকার মানবিক কারণ দেখিয়ে নাকি নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমি জানি না, আমরা এতগুলো রোহিঙ্গাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। সেবার কি ধরনের ভূমিকার কারণে তারা ফেরত নিয়েছে, কি করা হয়েছে? জিয়া রহমান said that we'll push them back, you have to take them back, এবং ডিপ্লোম্যাটিক্যালি তারা এমন ভাবে তারা অ্যাক্টিভ ছিল যে মায়ানমার বাধ্য হয়েছিল। এবং তখন একটা সুযোগ ছিল যে মিন অংলা, এখন যে সিনিয়র জেনারেল, উনি যতটুকু ক্ষমতাবান মায়ানমারে, তখন সামরিক জনতাটা এতটুকু ক্ষমতাবান হয় নাই শুনতে। এবার এখন পরিস্থিতিটা একটু অন্যরকম। তো আমি মনে করি দুইটা দিক, একটা হচ্ছে উই হ্যাভ টু হ্যাভ স্ট্রং ডিপ্লোম্যাটিক বাইল্যাটারাল ডিসকাশন দরকার মায়ানমারের সাথে, ওইটা তো তারা হয়তো রাজি হবে না, এবং চায়না থেকে প্রেশার দিতে হবে। এবং আমরা মনে করি চীন আমাদের খুবই কাছের বন্ধু, বা তাদের কিন্তু আরও বেশি স্বার্থ মায়ানমারে বাংলাদেশের তুলনায়। ওরা চিয়ানপু একটা পোর্ট করেছে সিতুয়েতে, ওখান থেকে 1200 কিলোমিটার একটা পাইপলাইনের মাধ্যমে তারা তেল নিয়ে যায় মেইনল্যান্ডে। ওখানে সকল রাষ্ট্রের ইন্টারেস্ট আছে মায়ানমারে, এবং আমি মনে করি যে চীন যদি একমাত্র চীনই বাধ্য করতে পারে এই রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার জন্য। নালে যদিও সেক্রেটারি জেনারেল এসে বলেছে যে এই বছর আমাদের অনুদান 60% কমে যাবে, মাত্র 40% থাকবে। 40%-এর উই ক্যানট ফিড দেম। একটা 13 লক্ষ একটা জনগোষ্ঠীকে আমরা তো 2-3 দিন না খেয়ে রাখতে পারবো না। সো ইটস এ বিগ হেডেক ফর বাংলাদেশ। আই থিঙ্ক ইট ইজ টাইম দ্যাট দ্য ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্টলি দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট আরও শুড টেক এ স্ট্রঙ্গার স্ট্যান্ড অ্যান্ড টু এনশিওর টু সেন্ড দিস রোহিঙ্গাস ব্যাক টু মায়ানমার। জনাব হাসনাত কাইম, আপনার কাছে ফিরে আসি। প্রক্রিয়া নিয়ে বেশ কিছু বিতর্ক হচ্ছে, আপনারা আজকে গণভোটের কথাও বলছেন। কথা হচ্ছে এই যে ব্যবস্থা, নির্বাচনটা আসলে কার অধীনে হবে, সংবিধানে আসলে ওই যে 2 কক্ষ বিশিষ্ট হবে কিনা, সেখানে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, বা একই সাথে একাধিক পদে থাকতে পারবেন কিনা, এই যে ক্ষমতার বিন্যাসগুলোর কথা বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই বিন্যাসগুলো না করেই আরেকটা নির্বাচনে চলে যাওয়া কি সম্ভব? আর যদি না যাওয়া যায়, যে দীর্ঘমেয়াদী স্বপ্ন আসলে জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে দিয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য মৌলিক কি সংস্কার করে নির্বাচনে গেলে আসলে এইগুলো নিশ্চিত করা যায়? আমাদের কাছে যেটা মনে হয়, আমরা যেটা মনে করি যে প্রধান তো অনেকগুলো জায়গা আছে নির্বাচনের জন্যই যেগুলি লাগবে। আপনি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে তো আপনার আসলে একটা জায়গায় আনতে হবে। এখন পর্যন্ত যেটা খুব আসলে উদ্বেগের জায়গা, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আগের নির্বাচনী আইনে গঠিত হয়েছে, এবং সে আগের নির্বাচন আইনে আসলে পরিচালিত হচ্ছে, এবং সে নিজেও এইভাবে কাজ করছে। তারা তো সংস্কারের বিরুদ্ধে তাদের নিজেদের স্বাধীনতার কথা বলে সংস্কারের কমিশনের বিভিন্ন রিপোর্টের ব্যাপারে তাদের বিষয়ে যেগুলি আসে, এগুলিতে তারা প্রতিবাদ করেছে। জনগণের সাথে যেগুলি সংশ্লিষ্ট সেগুলি হচ্ছে আগের আইন দ্বারা, যেমন গণবিজ্ঞপ্তি যেটা দিয়েছে, একদম হচ্ছে মানে ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে পলিসি ছিল সেভাবে তারা হুবহু সেটাকে মেনটেন করে বলেছে। তার মানে আপনার ইলেকশন কমিশনকে তো আপনার লাগবে, ইলেকশন কীভাবে কন্ডাক্ট হবে সেটা লাগবে। আপনার এখানে পুলিশের মতো একটা সংস্থা, তার এক ধরনের আসলে সবচেয়ে বড় ভূমিকা থাকে, তাদের একটা জায়গা লাগবে। যদি আপনি ইলেকশনও করতে চান, আপনার প্রশাসনের যে অবস্থা হচ্ছে, যে প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে, তো প্রশাসনের এক ধরনের সংস্কার একটা লাগবে। নির্বাচনে বিচার বিভাগের একটা রোল থাকে। তার মানে আপনি প্রধান অনেকগুলো জায়গায় শুধুমাত্র নির্বাচনের জন্যই লাগবে। তো এবং এইটা যদি আপনি পরিবর্তন করার কথা ভাবেন, অন্তত একটা ফেয়ার ইলেকশনের জন্য, একটা অ্যাকসেপ্টেবল ইলেকশনের জন্য যদি আমরা এই জায়গাগুলির কথা ভাবি, তার বাইরে আর কি থাকে আমাদের, যেগুলি আসলে আমরা একমত হইতে পারবো না। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস নির্বাচন আর এইবার ঐক্য কমিশন যেভাবে তারা আসলে সর্ট আউট করছে এবং যেভাবে তারা আলাপটা করছেন, আমার কাছে মনে হয় যে আমরা যদি এই জায়গাগুলিতে কমন মিনিমামটা বের করতে পারি, যে আমাদের তো একটা স্কোপ আছে যে আসলে কিসে আমরা কেন ভিন্নমত করতেছি, কেন ভিন্নমত করতেছি, সেইটা যদি আসলে ফার্স্ট রাউন্ড হয়,
তাইলে আমার ধারণা যে আমাদের অনেকটুকু জায়গা আমরা পাবো যেগুলিতে আসলে আমাদের মধ্যে এইবার পার্থক্য যেভাবে কমে আসবে। মতামত নেওয়া হলো তাতে কি অনেকগুলো বিষয় এর মধ্যে চলে আসেনি যেগুলোতে আসলে সবাই একমত হয়ে গেছেন? আমি এখনো পর্যন্ত সবার, যেমন আজকে কেবলমাত্র বিএনপির মতামতটা তারা আজকে দিয়েছে, অনেকে হয়তো দেয় না এখনো বা আসবে আরও। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটা যদি আমরা পাই তাইলে কমিশনের দিক থেকে একরকম, আবার আমরা পলিটিক্যাল সার্কেলে যারা আছে তারাও আসলে পলিটিক্যাল পার্টি টু পার্টি কিংবা অনেকগুলো পার্টি মিলে আমাদের এক ধরনের দায়িত্ব নেওয়ার আছে। সেইখানে আসলে আমাদের বের করা দরকার যে অন্তত কিসে কিসে আমরা একমত হইতে পারি, কোন কোন জায়গা পরিবর্তনের জন্য। সে লাইনটা যত মিনিমামই হোক অথবা যত ম্যাক্সিমামই হোক, এটাকে এনশিওর করবো পরে পদ্ধতির প্রশ্ন যেটা আসলে কিসে। মানে এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে যে সব আলোচনা কি শুধুমাত্র সরকারের উপস্থিতিতেই হতে হবে না রাজনৈতিক দলগুলো আসলে নিজেরাও বসতে পারে? আমরা নিজেরা রাজনৈতিক দলগুলিকে আসলে উদ্যোগ নেওয়ার কথা অনেক আগে থেকে বলে আসছি। আমরা নিজেরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আমরা যেমন দলিতদের সাথে আলাদা করে কথা বলেছি, পলিটিক্যাল পার্টিগুলির সাথে আলাদা করে কথা বলেছি। আমরা সমঝোতা সংলাপ বলে আমরা বিভাগীয় শহরগুলিতে সমস্ত পলিটিক্যাল পার্টিদের ডেকে আসলে তাদের কাছ থেকে শুনতে চেয়েছি এবং আমরা তাদেরকে বলছি যে আপনারা আলাদা করে, ধরেন চট্টগ্রাম বিভাগ একভাবে ভাবতে পারে, রংপুর আলাদা করে, তো আপনাদের মতো করে আপনারা ডকুমেন্ট রেডি করেন, আপনাদের মতো করে আপনারা অংশ নেন। অথবা পার্টি না, পিপলের বিভিন্ন সেগমেন্ট তো আছে যারা আসলে পার্টির মধ্যে অর্গানাইজ না, বিভিন্ন সময় তাদের সাথেও কথা বলা দরকার। আমি মনে করি যে এটা গভর্নমেন্টের জায়গা থেকে একটা ব্যাপার আছে, আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলির একটা দায়িত্ব আছে। এবং এটা আন্দোলনের সময় যেরকম আমরা আন্দোলন করছি যতটা গুরুত্ব দিয়ে, আমি মনে করি যে এই বছরের যদি আমরা এইবারের বিজয়কে যদি আমরা ব্যাহত হতে দিতে না চাই, তাইলে আমাদের প্রত্যেকের হচ্ছে ওই আন্দোলনের চাইতেও গুরুত্ব দিয়ে আসলে এই আলোচনার মধ্যে যুক্ত হওয়া উচিত। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এটা করার চেষ্টা করছি, আমরা অনুরোধ করছি অন্যদেরকেও। এবং আমার ধারণা ঈদের পরে এটা আমাদের মধ্যে হবে। আমার ধারণা যে রাজনৈতিক দলগুলি সরকারের সাথেও আলোচনা হবে, আবার লাইক মাইন্ডেড, কাছাকাছি মাইন্ডেড বিভিন্ন রকমের এরকম আলোচনা। ধরুন আন্দোলনের সময় তো বিএনপি সহ অনেকেই আপনারা একসাথে আন্দোলন করেছেন, এখন কি সেই আলাপের পরিবেশটা আছে? আমরা মনে করি যে সেই রকম হয়তো হবে না, কতগুলো পার্থক্য হবে। ধরেন আমাদের আকাঙ্ক্ষা হয়তো একটু বাড়ছে, বিএনপির আকাঙ্ক্ষা হয়তো একটু কম। মানে আমরা বলি যে অভ্যুত্থানের আগের যে জায়গায় সেখান থেকে সে সামনে আসে নাই। কারো কারো আকাঙ্ক্ষা হয়তো একটা বিপ্লবী আকাঙ্ক্ষায় রূপান্তরিত হয়েছে, যে এটা ফেলে দিতে হবে, একদম সম্পূর্ণ নতুন করতে হবে। কিন্তু তারপরে বিপ্লবী আকাঙ্ক্ষার পরে ফেলে দিয়ে কি করবে সে, কোন কোন ধারা সে যুক্ত করবে, কোন কোন ধারাকে বদলায়। যারা আসলে একদম ইয়ের মধ্যে থাকতে চায় তাদেরও তো একটা, ধরেন রাষ্ট্র মেরামতের একটা পরিকল্পনা ছিল, আমরা যেরকম 31 দফা করছিলাম একসাথে, তা 31 দফার মধ্যে তারা 31 দফাতেই থাকবে নাকি তারা আর একটু অগ্রসর হবে, তাদের সাথে আমাদের আলাপ হইতে পারে। সেইখানে হয়তো আমরা পুরো একরকম হব না আগের মতো, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের যে একসাথে আন্দোলন করার যে এক্সপিরিয়েন্স, সেটা আমাদেরকে আসলে আলোচনা করার একটা স্কোপ দেবে। এবং এটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমরা একটা পথ বের করতে পারবো, যে পুরোটা যদি নাও পাই তাহলেও একটা কমন মিনিমাম আমরা যেন বের করতে পারি। এবং এটা যদি আমরা বের করতে পারি তাহলে এটা বাস্তবায়নের পদ্ধতিও আমরা আসলে বের করতে পারবো বলে আমি মনে করি। আমি শুধু এই ক্ষেত্রে সরকারকে অনুরোধ করছি, কিংবা আমরা অনুরোধ করতে চাই, আমরা প্রথমত আসলে এক ধরনের আমাদের আশাটা কিছু পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ছাত্রদের উপরে এক ধরনের আশা করছিলাম, তো তারা পার্টি করতে যায় আসলে পার্টিজান যে সমস্ত বিতর্কের মধ্যে ঢুকছে, এটা জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে কিংবা এটা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে পড়ছে। আমরা সরকারকে এটা বারবার বলার চেষ্টা করছি, আমি যতবার গেছি, আজকেও বলছি, ঐক্য কমিশনকে বলছি যে সরকার যেন কোনোভাবে এরকম অবস্থায় না যায় যে তারা কোনো দিকে হেলে পড়ছে, তারা কোনো একটা পক্ষকে আসলে বেশি করে গুরুত্ব দিচ্ছে, এইটা যেন তারা না হারায়। তাইলে আমাদের চেষ্টা এবং সরকারের চেষ্টা মিলে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো, এই আশাটা এখন আমি রাখতে চাই। ধন্যবাদ। জিনাউল আহমেদ, আপনার কাছে ফিরে আসতে চাই। ঈদের ছুটি সামনে, বেশ দীর্ঘ ছুটি, এবং এই সময় বাড়িঘর ছেড়ে লোকজন নিজেদের গ্রামে ফিরবেন, এবং সেটা নিয়ে আসলে এক ধরনের নিরাপত্তার আশঙ্কাও অনেকের মধ্যে কাজ করছে। সেই ক্ষেত্রে সরকারের এখনকার যে উদ্যোগ, এখন পর্যন্ত আমরা যেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো যথেষ্ট মনে হচ্ছে কিনা? ওয়েল, আপনারা তো জানেন যে এখন সেনাবাহিনী ডিপ্লয়েড আছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, এবং আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে পুলিশের উপর নির্ভর করতে হচ্ছে, যে এই পুলিশের উপর জনগণের আস্থা নাই, আস্থা হারিয়ে ফেলেছিল, আস্তে আস্তে দে আর অলসো রিগেইনিং। এবং পুলিশ বাহিনী তো আন্ডার স্ট্রেংথ, একটা বিশাল সংখ্যক পুলিশ এখন নাই,
তাদের রিক্রুটমেন্ট চলছে। পুলিশ তো আর ডিপার্টমেন্ট স্টোরে কিনতে পাওয়া যায় না, তাদেরকে ট্রেনিং করে পুলিশ বানাতেও আর 1 বছর সময় লাগবে। নিরাপত্তা সিচুয়েশন ডিটেরিয়েট করেছে কিছুটা। আমি সেই দিনই একটা টক শোতে যাওয়ার সময় আমি ফোনে কথা বলছিলাম, জানলাতে হাত দিয়ে আমার ফোনটা নিয়ে চলে গেল, আমার গাড়ির পিছন থেকে একটা আয়না খুলে নিয়ে গেল। এগুলো টুকটাক এগুলো হচ্ছে, বাট গুম হচ্ছে না, খুন হচ্ছে না, মানুষ কথা বলতে পারছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের বিজনেসে এটা একটু ক্ষতিগ্রস্ত করছে, বিকজ আমরা এখন 15 বছর কোনো কথা বলতে পারি না, এখন সবাই সবার দাবি ওভারনাইট আমরা চাই। এবং আমার একটা খুব কাছের বন্ধু, ওর হচ্ছে আপনার ক্রাউন গ্রুপ, রেজাউল হাসান, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। গত 90 দিনে ওর ফ্যাক্টরি 12 দিন বন্ধ ছিল, এবং 12 দিন কি বন্ধ ছিল, শ্রমিকরা এসে চেক ইন করেছে, তার মানে প্রতিদিন তাদের 30 লাখ টাকা বেতন দিতে হয়েছে, করে তারা চলে গেছে রাস্তায়। এবং তার কোম্পানি, তার ফ্যাক্টরিতে কোনো প্রবলেম নাই। এখন একটা ফ্যাক্টরিতে যদি কোনো অন্যায় হয়ে থাকে, সেই শ্রমিকরা যখন মাঠে যায়, তারা আশেপাশের 10টা ফ্যাক্টরির লোকজনকে নিয়ে যায়, বিকজ একটা ফ্যাক্টরির মানুষের কথা পুলিশ শুনবে না। এবং আমি 9 ডিবের জেনারেল মঈন আমার খুবই কাছের, আমরা একসাথে কাজ করেছি, এবং এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দায়িত্বে আছে কর্নেল অ্যাডমিন কর্নেল মহিউদ্দিন। এবং ফোন করার সাথে সাথে সেনাবাহিনী চলে আসছে, একদম উইদিন মিনিটস, খুবই। এবং আপনার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বলেন, এনএসআই, ডিজিএফআই সবাই চলে আসছে। বাট সবাই চলে এসে যখন 12টা ফ্যাক্টরির শ্রমিকদেরকে দমন করবে, তখন তো বলতে হবে আপনাদের কথা বলেন, আমি ঠিক আছে মালিকদের সাথে কথা বলবো। এবং তারা যখন মালিকদের সাথে কথা বলে, তখন কিছু কিছু অযৌক্তিক দাবিও মালিকদের মেনে নিতে হচ্ছে। সো এই স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দি ওনার্স আর ভেরি ডিমোরালাইজড, তারা খুবই হতাশগ্রস্ত। এবং ও বলল যে গতকালকে ডেনমার্ক থেকে 45,000 পিসের একটা অর্ডার পেয়েছিল, 90 দিন টাইম, এবং ওর এই 20 বছর ব্যবসায় প্রথমবার সে অ্যাকসেপ্ট করলো না অর্ডারটা, বললো যে 90 দিনের মধ্যে হয়তো পারবো না, বিকজ আমাদের পরিস্থিতি কতটুকু হবে। সো এই যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দি গভর্নমেন্ট হ্যাজ টু সাপোর্ট দি বিজনেস পিপল, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, বাট যারা সুন্দরভাবে দেশটায় ব্যবসা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার বেঁচে আছে, এই বিজনেসকে উই হ্যাভ টু সাপোর্ট। এবং এটা চেষ্টা করছে সরকার, বাট আমার মনে করি যে আমি মনে করি আরো বেশি উদ্যোগ নেওয়া দরকার। ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।